সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান এবং আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মাহবুব। মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা করে থাকি, ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি, শুনে থাকি অতিথির মুখ থেকে। আজ আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর দু একটা আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। মাহবুব, আপনার নজরে পড়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আছে। সাবেক আইজিপি তিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি জবানবন্দি দিয়েছেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে হাসিনা রেজিমের সময় তিনি আইজিপির দায়িত্বে যেহেতু ছিলেন, সে সময়টায় তিনি তার উপরে বা এই যে ছাত্র জনতার আন্দোলন বা রাজনৈতিক আন্দোলনের উপরে যে ক্র্যাকডাউন চালানো হতো, কোন জায়গা থেকে গুলির অর্ডার আসতো, কিভাবে মানুষকে হত্যা করা হতো, এগুলো সব তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই যে গুলি এবং গুম খুনের অর্ডার আসতো খোদ শেখ হাসিনার ওখান থেকে, এবং শেখ হাসিনার যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা উনি এই প্ল্যান করতেন, তারেক সিদ্দিকী নির্দেশনা দিতেন কিভাবে কাকে গুম খুন করা হবে। এগুলো এই গত তাহলে 17 বছর ধরে বাংলাদেশে যে দুঃশাসন, যে অন্যায় অবিচার চলেছে, এবং শেষ সময় আমরা রক্তাক্ত জুলাই দেখেছি। আমরা আর এক জুলাই বসে ঠিক 25 সালের জুলাই আলোচনা করছি। 1 বছর আগে যে ঢাকা সহ সারা দেশের রাজপথ রক্তাক্ত ছিল এবং হাজার হাজার মানুষ কারান্তরীণ করা হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য একেবারে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে। রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। এই সব বিষয়গুলো কিন্তু ওনার স্বীকারোক্তিতে উঠে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে বিরোধ, নানা মত। এখানে এনসিপি এবং জামাত তারা শর্ত জুড়ে দিয়েছে, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। এছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি বেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং রাজনৈতিক যে সংকট, সন্দেহ, সংশয় সেগুলো রয়ে গেছে। সব বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে জবানবন্দি। আপনি একজন ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, এবং এই যে গত 15 বছর 7 মাস শেখ হাসিনা কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তার দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছেন, কিলার বাহিনীতে রূপান্তর করেছেন, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আসলে ধন্যবাদ সাইদ ভাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে ডাকার জন্য। আমি নিজেকে ধন্য মনে করছি জেড ফোকাসে এসে নিজেকে কথা বলতে পারার সুযোগ পাওয়ার জন্য। শেখ হাসিনা এবং এই রেজিমদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে দীর্ঘ সময়ের ব্যাপার। আমি সংক্ষেপেই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আমি যখন ঢাকাতে অনার্সে ভর্তি হই তখন থেকেই আমি ক্লাস নির্বাচন করেছি, ক্লাস কমিটিতে, পরবর্তীতে কমিটিতে আমি এসেছি। এই দীর্ঘ 15 বছরের শাসনের শেখ হাসিনার যে বর্বরতা, তা আমি প্রথমেই শুরু করতে চাই 111-এ। আপনারা এখন মেহেদির নাম শুনেছেন, তখন পুলিশের এডিসি ছিল গুলশানজনের মেহেদি। মেহেদি যখন তিতুমির কলেজের আন্দোলন দমন করতে যায় 111-এ, ব্যাপক নির্যাতন চালায় এবং আমি সেই নির্যাতনের একজন শিকার। পুলিশের রাইফেলের বাটের বাড়িতে আমার একটা সাইড প্রায় অবশ্য হয়ে যায়। আমি দীর্ঘদিন চিকিৎসা করি এবং আমি তিতুমির কলেজের হোস্টেলে তখন থাকতাম। এটা 2007 সালের ঘটনা। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশের মধ্যে আমরা তিতুমির কলেজ ছাত্রদল সর্বোচ্চ মাঠে ছিলাম। 2014 সাল পর্যন্ত আমরা তিতুমির কলেজ এবং হোস্টেলে ছিলাম। তো এরই মাঝে প্রত্যেকটা আন্দোলনে আমরা ছিলাম। 2013 সালে হাসানুল হক ইনুর বাসায় একটা তথাকথিত যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় আমাকে নিয়ে যাওয়া হয়, আমাকে 7 দিন গুম রাখা হয়। 2013 সালের 20 জুন গুম করা হয় এবং পবিত্র শবে বরাত 2013 সালের 26 জুন আমাকে গুম থেকে বের করা হয় এবং মিডিয়ার সামনে নিয়ে এসে আমাকে বলা হয় যে আমি এই ঘটনার সাথে সরাসরি জড়িত, এবং আমি সহ আরেকজন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন সহ সাংগঠনিক সম্পাদক আকিল মাহমুদ বাবু, আমাদের দুজনকে দেওয়া হয়। আমরা প্রথম থেকেই আওয়ামী নির্যাতনের শিকার। 2018 সালে যখন এই আওয়ামী লীগ বিএনপি পল্টন অফিসের সামনে গাড়ি পোড়ানো মামলা দেয়, তখন আমাদেরকে গ্রেপ্তার করা হয়। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আমাদের পদ থাকার কারণে এবং
আমরা ওইখানে প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ মিছিল করেছিলাম যে পল্টন পার্টি অফিসের সামনে হামলা কেন। এই মিছিলের শুধু ছবি দেখে, কোনো হামলা বা আগুন জ্বালানো কোনো ছবি দেখে না, শুধু মিছিলের ছবি দেখে আমাদেরকে গ্রেপ্তার করা হয় এবং 3 দিন গুম রেখে অমানসিক নির্যাতন করে আমাদেরকে মিডিয়ার সামনে আবারও নিয়ে এসে স্টেটমেন্ট দেওয়া হয়, সেটাও এই ডিবি কার্যালয় থেকেই। শেখ হাসিনার এই গুম খুনের আমরা যে ঘটনাগুলো দেখেছি, আমি চোখের সামনে দেখেছি যে আমাদের ছাত্রদলের খিলগা থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি সেক্রেটারি জনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিউ মার্কেট থানার মাহবুবুর রহমান বাপ্পিকে হত্যা করা হয় চিকিৎসাধীন অবস্থায়। এছাড়া আমার সাথে যারা ছিল, জেলখানায় ছিল তেজগাঁ কলেজের টিটু, আমার সিনিয়র টিটু ভাই জেলখানা থেকে বের হওয়ার 1 মাস পরে গুম হয়ে যায়, আজও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। আমাদের স্নেহের তৎকালীন রাজনৈতিক সহযোদ্ধা তেজগাঁ কলেজের জাকিরকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তা এদের গুম খুনের বর্ণনা দেওয়া, এটা মুখে বলে কখনোই এটাকে ওইভাবে প্রচার করা সম্ভব না। এখন এই পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি রাজসাক্ষী হিসেবে অনেক কিছুই স্বীকার করেছেন, জবানবন্দি দিচ্ছেন। আব্দুল্লাহ আল মামুন সম্বন্ধে আমি একটু বলতে চাই, আসলে আওয়ামী লীগের আমলে যারা বিভিন্ন পদ পেয়েছে সবাই আওয়ামী লীগের তোষামত করে, কে কতটা আওয়ামী লীগকে তেল দিবে, কে কতটা আওয়ামী লীগকে উপরে উঠাবে। আব্দুল্লাহ আল মামুনের আগে যে ছিল জাবেদ পাটোয়ারি, উনি শুধু শেখ মুজিবের আত্মজীবনী বই, উনি কোথায় পেয়েছে ডকুমেন্টস গুলো আমরা জানি না। জেলখানা থেকে মারা গেছে সে 75 সালে, তিনি যে হত্যার শিকার হয়েছিলেন, তিনি শুধু এই বই লিখে পুলিশের আইজিপি হয়েছিলেন। আব্দুল্লাহ আল মামুনও ঠিক আওয়ামী লীগের তাবেদারি করে এই 15 বছরে বিভিন্ন জায়গায় তার যেখানে দায়িত্ব ছিল সেখানেই তিনি নির্যাতন চালিয়েই শেখ হাসিনার কাছে তুষ্ট হয়ে তিনি এই পদ পেয়েছিলেন। এখন তিনি যে রাজসাক্ষী দিচ্ছেন, এটা শুধু নিজেকে সেভ করার জন্য। প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, শেখ হাসিনা জড়িত, শেখ হাসিনার সরকার বা রেজিম সরকার জড়িত, এবং আব্দুল্লাহ আল মামুনের প্রত্যেকটা ঘটনার সাথে নিজের স্বয়ং জড়িত। উনি রাজসাক্ষী হচ্ছেন শুধু বাঁচার জন্য। না, এখানে ওনার সাক্ষ্য দেওয়াটাকেও আমি ধন্যবাদ জানাই, যেখান থেকে সারা দেশের মানুষরা জানতে পারছে যে এই ঘটনাগুলো কোথা থেকে ঘটছে এবং কেন কিভাবে ঘটানো হয়েছে। তার মানে এইভাবে যদি রাজসাক্ষী পাওয়া যায় এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে সাক্ষ্য, সেই সাক্ষ্যের পথ ধরে তো শেখ হাসিনার বিচার আরো সহজ হবে এবং অনেক অপরাধ আছে, অনেক গুম আছে, খুন আছে, যেগুলো সাধারণ মানুষ জানে না, এই বিষয়গুলোও তো পরিষ্কার হতে পারে, তাই না? অবশ্যই। সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদের ওনাকে আরো অন্য কোনো ভাবে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা বা করা উচিত কিনা, বা আপনি তো সরাসরি একজন ভিকটিম, আপনি কি মনে করেন যে ওনার কাছে আরো এর বাইরেও আরো অনেক গভীর তথ্য আছে কিনা, বা দেশের বাইরে থেকে পুলিশের মধ্যে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো সেই তথ্যগুলো তো আমরা দেখছি না এখনো। বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে অবশ্যই ওনার কাছে আরো গোপন তথ্য আছে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা হয়তো উনি পাবলিশ করছেন না। আমি মনে করি ওনাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে উনি আরো অনেক ঘটনার রাজসাক্ষী হবেন। এবং শুধুমাত্র আব্দুল্লাহ আল মামুন না, আরো অনেক উনি যাদের নাম বলছেন তাদেরকেও আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত জরুরি। আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ভাই গুম হয়ে গেছেন, আজ পর্যন্ত কেউ কিন্তু ওনারটা স্বীকারোক্তি দিচ্ছে না, যেমন ব্যারিস্টার আরমান একটা দিচ্ছেন। তো ওনারটাও কিন্তু আমার মনে হয় আব্দুল্লাহ আল মামুন সহ আরো যারা পুলিশের পলাতক আছে এদেরকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সকল সত্যতা পাওয়া যাবে। এবং সেটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা শতভাগ জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলি, এবার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাকে যখন গ্রেপ্তার করা হয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমাকে গ্রেপ্তার করতেই পারে পুলিশ, যেহেতু আমি বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু আমার সঙ্গে আমার স্ত্রী কলি, আমার স্ত্রীর বড় ভাই, আমার সম্বন্ধী যে কামরুল হাসান এবং তার স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে আসা হয়। শত রিকোয়েস্ট করার পরেও আপনার ডিবির এই টিম আমাকে ছাড়েনি। আমাকে অ্যারেস্ট করার আগে আপনার উত্তরখানের আটিপাড়া বাজারের প্রায় 500 মিটার এরিয়ার সকল দোকানপাট বন্ধ করে দেয় ডিবির 2টা টিম, খিলগা জোনের এডিসি সাইফুল আর মাদকদ্রব্য টিমের এডিসি এরশাদ। এই 2 জনের নেতৃত্বে প্রায় 6 থেকে 7টা গাড়ি যে আমাকে নিয়ে আসে। আমি যখন তাদের প্রশ্ন করি যে আমার পরিবারকে কেন নিচ্ছেন, ওনারা তো কেউ রাজনীতির সঙ্গে জড়িত না, বলতেছে উপরের অর্ডার আছে। আপনাদের তো উপরের অর্ডার হয়তো বা আমাকে নেওয়ার অর্ডার আছে, আমাকে নেওয়ার অর্ডারের কাগজও তো আপনাদের কাছে নেই। বলে যে এটা কোনো কথা বলা যাবে না, চলো। আমাকে নিয়ে আসা হয় বসুন্ধরায়। বসুন্ধরার একটা ল্যান্ডের অফিস আছে আপনার এই এভারকেয়ার হাসপাতালের আগে হাতের ডান পাশে, হাসপাতালের দিকে যেতে। এই অফিসের নিচে যায় দেখে ওখানে সকল গোয়েন্দাদের অফিস।
আপনার র্যাবের গোয়েন্দা সেল বলেন, ডিবির গোয়েন্দা সেল বলেন, এনএসআই, ডিজিএফআই, সবাইকে ওখানে নেওয়া এবং আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়। প্রায় রাস্তা আমাকে নির্যাতন করতে করতে নিয়ে যাওয়া হয় রাত 12টা 12:30টার দিকে। উত্তরা থেকে আসতে আসতে আমাকে গাড়ির মধ্যে নির্যাতন করা হয় এবং এখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় রাত 2:30টায় ডিবি অফিসে। আমি তখন জানতে পারি যে না, প্রশাসন এখানে অস্থায়ী ক্যাম্প করেছে, যেখান থেকে তারা মনিটরিং সেল করছে এবং নির্যাতন কাকে কিভাবে করা যায় সেটা করছে। মাহবুব, আরেকটি বিষয়ে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বিষয়টি নিশ্চয়ই খেয়াল করেছেন, এবং এই জুলাই সনদ যে খসড়া দেওয়া হয়েছে সেটিতে জামাত এবং এনসিপি এখন বিরোধিতা করছে। অনেকে বলাবলি করার চেষ্টা করছেন বা অনেকে নানানভাবে বলছেন যে এক ধরনের বিতর্ক তুলে নির্বাচনকে বিলম্বিত করবার কৌশল নিচ্ছেন বা তারা রাজনৈতিকভাবে আরেকটু গুছিয়ে উঠবার সুযোগ চাচ্ছেন। এই বিষয়টি আপনি কি মনে করেন? আসলে জামাত এবং এনসিপি, জামাত বড় দল বলবো এই মুহূর্তে, 5ই আগস্টের আগে জামাতের রাজনীতিতে প্রকাশ্য কোথাও ছিল না। বড় দল না ছোট দল এটা কেউ জানতেও পারেনি, দেখতেও পারেনি, এবং এখনো যে তার বড় কোনো প্রমাণ আছে সেটা আমি মনে করি না। এনসিপি এবং জামাতের বর্তমান ভাবটা হলো এমন যে আমি কি হনুরে, যে তারা নিজেদেরকে এত বড়ই ভাবছে যে অন্য কোনো দলকে তারা সম্মানও করছে না, সম্মান দিয়ে কোনো নেতাকেও তারা কথা বলছে না। আপনি একটা বিষয় দেখবেন, ডিবি অফিসের নির্যাতন যে কি জিনিস, আপনি নিজেও ডিবিতে ছিলেন, এবার আপনি দেখেছেন। সবাই কিন্তু নিজেকে কাপড় খুলে উলঙ্গ করে দেখাতে পারে না যে ডিবি আমাকে এইভাবে টর্চার করেছে, এবং এটা কারা দেখিয়েছে, জনগণ থেকে কারা সিম্প্যাথি দিয়েছে সেটা আপনারা সবাই জানেন। তারা নিজেদেরকে এমন ভাবে প্রকাশ করার চেষ্টা করছে যে তারাই সবকিছু করেছে। তাহলে আমরা কিভাবে অ্যারেস্ট হলাম? আর জুলাই সনদে এখন পর্যন্ত জুলাইকে নিয়ে যা কিছু করা হয়েছে, যে সেল করা হয়েছে, সেখানে সকল যোদ্ধাদের নাম নেই, সকল নিহতদের নাম নেই। বিএনপি যে দাবি তুলেছে জুলাই যে তারা সনদে যে কিছু জমা দিয়েছে, আমি তার সাথে সর্বদা একাত্মতা প্রকাশ করছি। জামাত এবং এনসিপি তারা শুধুমাত্র সেটার সঙ্গেই আছে যেটা তাদের মনপুত হচ্ছে। এটা তো আপনি বিরোধিতা করবার জন্য বিরোধিতা করছেন। আমি বিরোধিতা করার জন্য না, আপনারা এই পর্যন্ত দেখেছেন যে তারা যতগুলো কাজই করছে শুধু তাদের মনপুত। তারা কি সব খারাপ কাজ করেছে আর শুধু আপনারাই ভালো কাজ করেছেন? বিষয়টি কি এরকম? না, বিষয়টা আমি এরকম বলছি না। এর জন্যই বলছি না যে এনসিপি একটা নতুন সংগঠন হিসেবে নিজেদেরকে দাঁড় করাচ্ছে। তাদের কিছু কিছু লোকের বক্তব্য মনে হয় তাদের রাজনীতির বয়স 15 বছর না আরো বেশি। তাদের অনেকেই বক্তৃতায় বলে যে আমরা 15 বছর যাবৎ নির্যাতিত। এখান থেকে আপনি বুঝে নেবেন যে এনসিপির বয়স হয়নি 15 মাস, কিন্তু তারা 15 বছর যাবৎ নির্যাতিত কিভাবে। তাদের বয়সও হয় নাই আমার মনে হয় না 15-20-এর উপরে যারা বক্তব্যগুলো দিচ্ছে। আপনাদের মনে হয় এখান থেকে বুঝে নিতে পারবেন যে আসলে তারা কি বলছে। আপনার কি মনে হয়? আমরা বুঝি না দেখেই তো আপনাকে প্রশ্ন করলাম। জুলাই সনদে জুলাইকে কেন্দ্র করে সবকিছু করা উচিত বলে আমি মনে করি। এখানে যারা আহত হয়েছে এদের স্বীকৃতি, যারা যুদ্ধে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্বীকৃতি, তাদের পরবর্তীতে কি করা হবে, যে সকল পরিবারের একজন সন্তান ছিল বা একজন স্বামী ছিল বা অনেকে শ্রমজীবী মারা গেছে, তাদের ব্যাপারে কি করা হবে পরবর্তীতে, যেমন কোনো ভাতা দেওয়া হবে কিনা, তাদের পরিবার থেকে কাউকে চাকরি দেওয়া হবে কিনা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে কিনা, এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলাটা উচিত এবং এটার নিশ্চয়তা দেওয়া উচিত বলে আমি জরুরি মনে করি। আচ্ছা আচ্ছা, তার মানে এই বিরোধিতা কি রাজনৈতিক কারণেই? একেবারে বিরোধিতা আমি কখনোই রাজনৈতিক কারণে করব না। না, মানে এই যে জুলাই সনদের যে বিরোধিতা এখন এনসিপি জামাত করছে, এর পেছনে আপনি কোনো যুক্তি দেখেন না? এনসিপি জামাতের আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি, সেটা তারা রাজনীতির কারণে বিরোধিতা করছে, নিজেদের জনপ্রিয়তা শো করার চেষ্টা করছে। তাদেরই তো ডিমান্ড ছিল যে জুলাই সনদ ছাড়া নির্বাচন, জুলাই সনদ আগে দিতে হবে পরে নির্বাচন, এটা তো তাদের দাবি ছিল। এখন তারা কেন আবার এখন বিরোধিতা করছে? এনসিপি বলেছে যে এটি তারা আইন হিসেবে দেখতে চায়। আইন কিছু কিছু বিষয় দেখা যায়, সকল বিষয়কে আপনি কিন্তু আইন করে করতে পারবেন না। আপনি যদি আইন করতে যান যে প্রত্যেকটা পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে, সে পরিবারে যদি চাকরি নেওয়ার মতো যোগ্য কেউ না থাকে, এই আইন কিন্তু আপনার জন্য বলবৎ হবে না। না, অমন কিছু তো এই জুলাই সনদে নেই। তো এটাকে আইন প্রত্যেকটা পয়েন্ট করা সম্ভব না, কিছু কিছু পয়েন্ট করবে, এটা আমরাও চাই। এবং আপনি জানেন যে অলরেডি আমাদের দল
4টি বিষয় ছাড়া অনেক বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে, মানে বাকি যে বিষয়গুলো ঐক্যমত্য পোষণ করেছে এবং ক্লিয়ার বলেছে 4টি বিষয়ে আমাদের ঐক্যমত্য পোষণ করা সম্ভব না। জামাত এবং এনসিপি বিরোধিতা করছে, তারা একত্রিত হয়ে কিছু কিছু বিষয়ে তারা একসাথেই চলছে, এই জন্যই আমি মনে করি। আচ্ছা আচ্ছা, মাহবুব, আরেকটি বিষয় এই মুহূর্তে রাজনীতির আলোচনার তুঙ্গে গতকালকে থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি একজন অর্থনীতিবিদ, একজন গবেষক, তিনি বলেছেন যে এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিটের বিষয়টি কেন আসলো? অন্তর্বর্তীকালীন সরকার তো কাঙ্ক্ষিত সরকার, সকল রাজনৈতিক দল, সকল জনগণ মিলেই এই সরকারকে বসিয়েছে, এখন এক্সিটের প্রশ্নটি কেন আসলো আসলে? দেবপ্রিয় ভট্টাচার্য একজন নামকরা অর্থনীতিবিদ, তিনি সিপিডির দায়িত্বে ছিলেন, তিনি সিপিডির ফেলো একজন। উনি ওনার জায়গা থেকে যেটা বলেছেন, আমি এই সিদ্ধান্তটাকে শ্রদ্ধা করি। এক্সিট কেন নিতে হবে? এক্সিট এজন্যই নিতে হবে, সরকারের বর্তমান যে অবস্থা, তিনি পারিপার্শ্বিক এবং ভিতর বাহির সবকিছু মিলিয়ে বিষয়টা বলেছেন বলে আমি মনে করছি। আপনি দেখেন যে এক একজন উপদেষ্টা এক এক রকম চলছে, এক এক রকম বলছে, এবং এদের ভিতরের যে সমষ্টিগত যে কাজ করার কথা সেটা হচ্ছে না বলেই মনে হচ্ছে আমার কাছে। কেন মনে হচ্ছে? এখানে আপনার দেখবেন যে কিছু উপদেষ্টা দেখে আপনার মনে হচ্ছে যে উল্টাপাল্টা হচ্ছে। কিছু উপদেষ্টা আছে যারা এমন কিছু কাজ করছে বা বক্তব্য দিচ্ছে, সেটা আমার মনে হয় না যে সেই উপদেষ্টাদের সঙ্গে যায় না। এটি তো একেবারে ভার্বাল বললেন যে এমন করে কথা বলছে, কেমন কথা বলছে, কি কথা বলছে, যে কথার কারণে আপনার কাছে এরকম মনে হয়েছে? আপনি দেখবেন যে আদালত থেকে রায় দেওয়ার পরেও ইশতাক কিন্তু তার দায়িত্ব বুঝে নিতে পারেনি। সেটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু সরকার কিন্তু উদ্যোগ নেয়নি। আপনি যদি গতকালকেও একটা উক্তি এসেছে, আপনি দেখেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এবং ইশতাককে নিয়েই দিয়েছে। এইরকম উক্তি যদি উপদেষ্টারা দিতে থাকে, জনগণ এগুলো ক্ষোভের সৃষ্টি হয়। আর সরকারের বর্তমান যে অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থার বিষয়টাকে ডিপেন্ড করেই দেবপ্রিয় ভট্টাচার্য এটা বলেছে বলে আমি মনে করি। আপনার ক্ষোভের কারণ কি? আপনি বললেন যে জনগণের মধ্যে ক্ষোভ জন্ম নিতে পারে, আপনিও যেহেতু জনগণ, আপনার মধ্যেও তো একটা ক্ষোভ জন্ম নিয়েছে। কি সেই ক্ষোভ? আমরা চাই দীর্ঘদিন দেশের নাগরিক ভোট দিতে পারে না, সবার ভোটাধিকার। আমার ভোট আমি দিব। আপনি দেখেছেন যে মাঝখানে পিআর নিয়ে কথা উঠেছে, যেটা আমি মনে করি আমার দেশের জন্য প্রযোজ্য নয়, কারণ আমাদের দেশের মানুষের মানসিকতা এখন এই পর্যায়ে গেছে বলে আমার মনে হয় না। আপনি কখনো বিরিয়ানি খাননি, তাই বলে কি একবার খেয়ে দেখবেন না? তো একবার পরীক্ষা করে দেখতে কি দোষ? আসলে বিরিয়ানি যদি খাওয়ার উপযুক্ত হয় এবং ওই পরিবেশটা যদি তৈরি হয়, তাহলে আমি মনে করি খাওয়া যায়, কিন্তু পরিবেশটা যদি না হয়, তাহলে আপনি কিভাবে বিরিয়ানি খাবেন? তার মানে কি একেবারে পরিবেশই নেই? না, পিআরের জন্য উপযুক্ত পরিবেশ অবশ্যই নেই। এরপরে আপনি আসেন যে নির্বাচন ব্যবস্থা, ইতিমধ্যে কিন্তু সরকার আপনার একটা আসন বিন্যাস করেছে, গতকালকে পাবলিশ করেছে, যেখানে বাগেরহাটে একটা আসন কমেছে, গাজীপুরে একটা আসন বেড়েছে। আওয়ামী লীগ সরকারও তাদের সময় বিভিন্নভাবে আসন বিন্যাস করেছিল, সুবিধাজনক, তাদের সুবিধাজনক সংশোধন করেছে। তো এই বিষয়গুলোকে যৌক্তিকভাবে দেখা বা অযৌক্তিকভাবে দেখার অনেক প্রশ্ন থেকে যায়। আপনার মধ্যে কি প্রশ্ন উঠছে? আমার মধ্যে আমি একটা বিষয় আপনাকে বলতে পারি, যেমন ধরেন কেরানীগঞ্জের যেটা আসন, দক্ষিণ কেরানীগঞ্জ, সেটা আপনার আমিনবাজার আগে ছিল, এখন এটা বিরুলিয়া পর্যন্ত আসছে। এটা নিয়ে আমি দেখলাম আপনার আশুলিয়ার যারা ভোটার বা যারা এই আসনের সঙ্গে ছিল, তারা অনেক বিরূপ মন্তব্য করছে যে এটা কেন আসলো। তার মানে কি রাজনীতিকদের নিজস্ব একটা বলয় ছুটে যাচ্ছে, বা এরিয়া চলে যাচ্ছে, এটা একটা বিষয়। এরিয়া চলে গেলে সমস্যা কি? দেশের বাইরে আর যাচ্ছে না। দেশের বাইরে আপনি যদি জনপ্রিয় হন, আপনি যদি ভালো কাজ করেন, যে কোনো জায়গা থেকেই তো আপনি নির্বাচন করবার মতো সাহসিকতা এবং মানসিকতা দুটোই রাখা উচিত। এটা অবশ্যই আছে। আমাদের দলের প্রত্যেকটা আসন বিন্যাস বা আসন ভেঙে চুরে দিলে তাতে দোষের তো কিছু আছে। আপনার কাছে কেমন? দোষ নেই, আবার অনেকের ক্ষোভ থেকে যায় যে এটা আমার আসন ছিল, আমার অনেক দিনের গোছানো ঘর ভেঙে যাচ্ছে। জি। তো রাজনীতিকরা কি ঘর বানিয়ে ফেলে, এক একটা এলাকাকে নিজের ঘর, পকেট বানিয়ে ফেলে? এটি তো আসলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট তৈরি করেছে। আমরা ফ্যাসিস্ট হোক এর পক্ষে নই, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, সেভাবে রাজনীতি করতে চাই। মাহবুব, আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে, সেটি হচ্ছে যে গত এক বছর আগে 2024 সালের আজকের এই জুলাইয়ের এই দিনে
ঢাকা শহরের অবস্থা কি ছিল, সারা দেশের কি অবস্থা ছিল? আপনি মনে হয় কারাগারে ছিলেন। হ্যাঁ, তো আপনি দেখেননি, কিন্তু আসলে উত্তপ্ত ছিল, রক্তাক্ত ছিল সারা দেশ, এক ধরনের অস্থিরতা ছিল, জিম্মি দশার মধ্যে ছিল জনগণ। আজকে 1 বছর পরে আমরা আলোচনা করছি আর 1 জুলাই এসে। 1 বছরের প্রাপ্তি এবং প্রত্যাশা, আপনি যেহেতু কারাগারে বন্দী ছিলেন, বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে এক ধরনের প্রত্যাশা আপনার মধ্যে জন্ম নিয়েছে। 1 বছর পরে এসে যদি যোগ বিয়োগ করতে বলা হয়, হিসেব করতে বলা হয় আপনাকে, হিসেবের ফল হিসেবে আপনি কি পেয়েছেন 1 বছরে? প্রাপ্তি যোগ কি? আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। স্বাধীনতা বলে একটা শব্দ আছে, অন্তত স্বাধীনতার সুখটা আমি ভোগ করতে পারছি। আমি এসে প্রকাশ্যে মিডিয়ায় কথা বলতে পারছি, প্রকাশ্যে চলাফেরা করতে পারছি স্বাধীনভাবে, এবং একটি এক্সিস্টিং সরকারেরও সমালোচনা করতে পারছি। হ্যাঁ, এবং এক্সিস্টিং সরকার যেটা আমরা সবাই মিলে বসিয়েছি তার সমালোচনা আমরা এখানে করতে পারছি, যেটা আমরা আগে করতে পারতাম না। এর চেয়ে বড় শুকরিয়া আর প্রাপ্তি অন্য কিছু আছে বলে আমি মনে করি। প্রত্যাশা কি? এরপরে প্রত্যাশা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। সে নির্বাচনে আপনার দল জিতলে জিতুক, এটাও তো চান? অবশ্যই আমি প্রত্যাশা করি, যেহেতু অন্যরা যদি দীর্ঘ 17 বছর। আপনার দলের কর্মকাণ্ড কি জেতার মতো আছে? নানা ধরনের তর্ক বিতর্ক তো আছে। হাতের 5টা আঙুল সমান নয়, সবাই যে খারাপ তা নয়। যারা খারাপ করছে আমার দল সঙ্গে সঙ্গে তার বিচার করছে। কত বিচার একটা দল থেকে যতটুকু বিচার করা যায়, দল কিন্তু কাউকে শাস্তি দিতে পারে সর্বোচ্চ বহিষ্কার করে। কিন্তু বিএনপি অফিসগুলো তো এখন কোর্ট হয়ে গেছে, প্রত্যেকদিন বিচার বসাতে হচ্ছে। তাহলে এটা কি রাজনৈতিক দল থাকলো? এটা তো একটা বিচারালয় হয়ে গেল না? এত বিচার কেন রাজনৈতিক দলের নেতাদের করতে হবে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম সরকার করেছিলেন। আজ গ্রাম সরকার চালু থাকলে অফিসে বিচার হতো না। আপনার প্রত্যেকটা বিচার যে এলাকার, ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ আছে। এখন কে করবে সেটি ওই এলাকার রাজনৈতিক নেতারা করবে। রাজনৈতিক নেতা, এলাকার মাতবর যারা আছে, এবং আমি মনে করি প্রশাসনকে সাথে নিয়ে সেটাকে দমন। প্রশাসনকে রাজনৈতিক দলগুলো সাথে নিতে হবে কেন? প্রশাসনের কাজ প্রশাসন করবে। আপনি বিচারের একটা পর্যায় পর্যন্ত আপনি করতে পারবেন না, সেটা তো সামাজিক বিচার। কিছু বিষয়, হ্যাঁ, সামাজিক বিচার। কিছু এমন মানে যেই অপরাধগুলো আমরা দেখছি সামনে আসছে, সেই অপরাধগুলো তো সামাজিক বিচারের পর্যায়ে নাই, এগুলো তো ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। ক্রিমিনাল অফেন্স হলে অবশ্যই আমরা সেটা প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনের হাতে তুলে দেবো। যদি আপনার কি মনে হয় এত বিচার কেন করতে হচ্ছে বিএনপিকে বা রাজনৈতিক দলগুলোকে? 5 তারিখের পরে এত বেশি বিএনপি হয়েছে যাদের আমরা চিনি না। এই নতুনদের মানে অতি আগমনের কারণে অনেক কিছু বিনষ্ট হচ্ছে। এইগুলোর কারণে আপনার বিচার সংখ্যা বাড়ছে। দল এটার ব্যাপারে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে এবং এখন পর্যন্ত তারা প্রায় 6000-এর উপরে বহিষ্কার করেছে। এবং আপনি দেখেছেন কোন সিনিয়র নেতার নামে অভিযোগ আসলে তাকেও ছাড়া হয়নি। তো অভিযোগ আসতে আসতে তো সবার বিরুদ্ধে অভিযোগ আসবে, তখন তো আর কেউ থাকবে না দলে। দল পরিশুদ্ধ অভিযান চালাবে প্রয়োজনে। শুদ্ধ কে করবে? আপনার সংগঠনের শীর্ষ পর্যায় থেকে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মতো যদি আইজিপি থাকে, যে নিজেই অপরাধী, সে আবার অপরাধ দমন করবে কেমনে? তারপরেও কিন্তু আব্দুল্লাহ আল মামুনের উপর পুলিশ পরিচালিত হয়েছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে যিনি আব্দুল্লাহ আল মামুন নিজেই অপরাধ স্বীকার করছেন, তিনি আবার অপরাধ দমন করবেন। তো এখন মনে করেন সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসলেও আপনারা ছাড় দিচ্ছেন না, তো অভিযোগ আসতে আসতে তো সবার বিরুদ্ধে আসবে। তো ভালো কি হওয়া যাবে না? অবশ্যই ভালো হওয়া যাবে এবং আমরা ভালোটাই প্রত্যাশা করছি। ভালো হতে কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে কেউই কখনো খারাপের দিকে যায় না। যারা বিভিন্ন লোভ লালসায় পড়ে বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত, দল এদের ব্যাপারে স্ট্রিক্ট ডিসিশন নিয়েছে এবং নিয়ে রাখছে, এবং কোনো জায়গায় কোনো মানে চুল পরিমাণ বা বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। এবং আমরা এই সিদ্ধান্তে আছি এবং ইনশাল্লাহ থাকবো বলে বিশ্বাস করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এই বিষয়টা, যে কাউকে ছাড় দেওয়া হবে না। মাহবুব, আপনার কাছে শেষ প্রশ্ন আমরা শেষ করব, সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য তো নেই। নষ্ট কি শুধুমাত্র অন্য দলের কারণে হয়েছে, না আপনাদেরও কিছু দায় আছে? দেখুন, আমরা দীর্ঘদিন যাবত যে বিষয় নিয়ে আন্দোলন করেছি, আমরা কিন্তু এখন পর্যন্ত সে জায়গা থেকে সরিনি। আপনি জানেন আমরা 31টা দফা দিয়েছি, প্রচারণা চালাচ্ছি, এবং সেটাই 5 তারিখের আগে না, পরে না, শুধু 5 তারিখের আগে থেকে। অন্য যে দলগুলো এখন আসছে তাদের 5 তারিখের আগের কোনো ভিশন আমরা দেখতে পাইনি, তাদের কোনো প্রচারণা দেখতে পাইনি, তাদের কোনো নীতিমালা আমরা দেখতে পাইনি। তাদের সাংগঠনিক নীতিমালা আছে, বাট জনগণকে নিয়ে কিছু, হ্যাঁ, জনগণকে নিয়ে তারা এখন যেভাবে কথা বলছে, এই বক্তব্য তাদের আগে ছিল না। আমরা 5 তারিখের আগেও যেটা বলেছি, এখনো কিন্তু সেটা নিয়েই আছি।
এখন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত না, আমার চেয়ারম্যান, প্রশ্নটি হচ্ছে ঐক্যটি নষ্ট হলো। ঐক্যের বিষয় আমি বলছি, আমরা একটু কিন্তু ছোট এখনো করে বলবেন, আমরা শেষ করব। 31 দফা নিয়েই আছি। ওনাদের দফাটা নতুন করে জন্ম নিয়েছে, যেটি কারণে আমাদের সাথে অনেক বিষয় সাংঘর্ষিক হচ্ছে। ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং সালাউদ্দিন আহমেদ সাহেব বলেই দিয়েছেন যে 4টি বিষয় ছাড়া আমরা বাকি সব বিষয়ে ঐক্যমত্য। এই 4টি বিষয় ঐক্যমত্য আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু দিন শেষে আপনারা রাজনৈতিক শক্তিগুলো এবং সরকার যদি একটি ঐক্যে না পৌঁছান, তাহলে তো গণতন্ত্র এবং যে প্রত্যাশার বাংলাদেশ, সেটি তো আসলে অসম্ভব হয়ে যাবে, ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাবে। অবশ্যই আমি আশাবাদী কোনো না কোনোভাবে ঐক্য হবে এবং এটা জি। মানে নির্বাচন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে। দীর্ঘদিন পরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দিবে। জি, আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ মাহবুব আলম মাহবুব আপনাকে। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা রাখি যে গণতন্ত্রে আসলে ভিন্ন মত থাকবে, মতানৈক্যও থাকবে, দ্বন্দ্ব থাকবে, বিরোধ থাকবে, তারপরেও সংকট কাটিয়ে সমাধানের পথেও এই রাজনৈতিক দলগুলোকেই যেতে হবে। কারণ যতই আলোচনা করি, সমালোচনা করি, দিন শেষে ঘুরে ফিরে গণতন্ত্রে বা রাজনৈতিক যে সংস্কৃতির সরকারগুলো এই বাংলাদেশের মতো রাষ্ট্রে পরিচালিত হয়, সেই রাষ্ট্রে রাজনীতিকদের উপরেই আমাদের আস্থা রাখতে হবে। যদিও বিগত 53 বছরে অধিকাংশ সময় রাজনৈতিক নেতৃত্বই কিন্তু তাদের জনগণকে দেয়া কথা রাখতে না পারার কারণে বাংলাদেশ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে এবং গত 15 বছর 7 মাসের দুঃশাসনের জাতাকলে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা বিশ্বাস রাখি এবং আশা রাখতে চাই এই রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও সেই শহীদ এবং সেই রক্তের সাথে যে কমিটমেন্ট তারা দিয়ে এসেছেন, যে ঐক্য তারা গড়ে তুলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন বলে, নিশ্চয়ই তারা সেই কথা রাখবেন এবং রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।